গল্পকথন কালবৈশাখীর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আমি জয়ন্তী শুরু করতে চলেছি আজকের গল্পের আসর। সাহিত্যিক নবনীতা দেবসেনের লেখা ভ্রমণ কাহিনী দামাস্কাস গেট আপনাদের সামনে নিয়ে আসছি। আজ তার দ্বিতীয় পর্ব। এটি প্রকাশিত হয়েছিল 1995 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে। ঐতিহাসিক দামাস্কাস গেট তৈরি হয় দ্বিতীয় শতাব্দীতে। এই গেটটি জেরুজালেম শহরের উত্তর পশ্চিম প্রাচীরের লাগোয়া, যেটি একটি মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করে সিরিয়ার রাজধানী দামাস্কাস পর্যন্ত যায়। সাহিত্যিক নবনীতা দেবসেন পরিব্রাজক হয়ে 30 বছর আগে মধ্যপ্রাচ্য পরিদর্শনে গিয়ে স্বচক্ষে যা দেখেছেন তা আত্মভ্রমণ কাহিনীতে বর্ণনা করেছেন। দামাস্কাস গেট। ইতিমধ্যে হেরডাস গেটও পেরিয়েছি। সুলতান সুলেইমান রোড ছেড়ে হাটবাজার পেরিয়ে গাড়ি গলিতে ঢুকল। এটা যেন অন্য একটা শহর। আমরা যে পাড়াতে থাকি সেই ধনী পাড়ার চওড়া ঝকমকে রাস্তায় শুধু গাড়ি চলে, লোকজন বেশি দেখা যায় না। পায়ে হাঁটা মানুষরা সবাই ট্যুরিস্ট। এ পাড়ায় অপ্রশস্ত, কিছুটা অপরিচ্ছন্ন রাস্তা, দোকান ভর্তি ফুটপাত, পথ চলতি মানুষে ভরা। গাড়ি বলতে ট্যাক্সি প্রধানত ভিড় করেছে রাস্তায়। দিল্লিতে যেমন রাস্তায় হাতি কিংবা উটও দেখা যায়, এখানে উট দেখিনি, কিন্তু ছেলে বুড়ো সবাই দিব্যি আছে রাস্তা জুড়ে। আড্ডা মারছে অল্প বয়সীরা, লাঠি হাতে বৃদ্ধ, নাতির হাত ধরে বৃদ্ধা, এটা ওটা খাচ্ছে লোকে। দেখতে দেখতে গাড়ি একটি বাড়ির সামনে ড্রাইভওয়েতে উঠে পড়ল। এই যে আমাদের বাড়ি। সামনে একটা দোতলা অর্ধসমাপ্ত বাড়ি। ঢুকতে গিয়ে অনেক কাঠ, পাথর, সুরকি পেরোতে হলো। তারপর অসমাপ্ত সিঁড়ি। সিঁড়িটা ঢালাই হয়েছে, ব্যবহৃতও হয়েছে রীতিমতো, কিন্তু তার আর কিছুই শেষ হয়নি। কাঠ দিয়ে যেমন তেমন করে একটা রেলিং মতন করা। সাবধানে উঠবেন বলে মোহাম্মদ আগে আগে উঠে যায় দোতলায়। গিয়ে বন্ধ দরজায় ঘন্টি বাজায় না, চাবি খুলে ঢুকে আমাদের আপ্যায়ন করে ভিতরে নিয়ে যায়। ভিতরে ঢুকেই চক্ষু চড়ক গাছ। বাইরের সেই অসমাপ্ত অর্ধসমাপ্ত চেহারা নয়, দিব্যি সুসজ্জিত ঘর গেরস্থালি। বসবার ঘরে সোফা সেট, মেঝেতে কার্পেট, প্রত্যেক সোফাতে ভেড়ার লোম ভর্তি চামড়া পাতা। ভালো একটা মিউজিক সিস্টেম আছে। ঘরটি হল ঘরের মতো। সেখানে একদিকে খাবার টেবিল, ঝাড় লণ্ঠন আলো ঝুলছে, আবার একটা খুব সাজানো ক্রিসমাস ট্রিও রয়েছে। আমাদের সেইখানে বসিয়ে মোহাম্মদ ভিতরে যায়। ফিরে আসে একটি স্বাস্থ্যবতী তরুণীকে সঙ্গে নিয়ে, আলাপ করিয়ে দেয়। আমার স্ত্রী। মেয়েটি করমর্দন করে। তার পরনে পশ্চিমী পোশাক, ট্রাউজার্স, শার্ট। চুল খুব সাধারণভাবে ছোট ছোট করে ছাঁটা। মুখটি সরল। 25-এর নিচে বয়স, সন্দেহ নেই। 20-এর নিচেও হতে পারে। লাজুক হেসে সে তার স্বামীকে কিছু বলে। স্বামী বলে, ও বলছে আপনাদের ও ঘরে বসাতে, ওটা একটু ঠান্ডা। এল শেপের ঘর। এ ঘরটি বড়, এতে আলো আসে প্রচুর। পাশের ছোট ঘরে আর এক প্রস্থ সোফা, কৌচ পাতা, আরও ভালো গালচে বিছানো। এক কোণে টেলিভিশন চলছে, তাতে প্যালেস্তিনীয় পোশাক পরা এক ব্যক্তি কিছু বলছেন। না, তিনি আরাফাত নন। একমাত্র তাকেই আমরা টেলিভিশনে কথা বলতে দেখতে অভ্যস্ত ওই রকম পোশাকে। আর কোনো রাজনীতিক। সত্যি এ ঘরটি শীতল, পাখা চলছিল। জানলা নেই বলেও গরম কম। মোহাম্মদ আবার বেরিয়ে যায়। এবার ফিরে আসে একটি সদ্য ঘুম ভাঙানো শিশুকে নিয়ে। হোসেন। সগৌরবে হেসে মোহাম্মদ জানায়, আমার ছেলে। এ বাড়িতে আমরা 5 প্রজন্ম বাস করি। আমার বাবার ঠাকুমাও আছেন। তার 100 বছর হয়ে গেছে, কিন্তু রান্না বান্না করতে পারেন, আমার ছেলের সঙ্গে খেলতে পারেন। তিনি কোথায়? ওরা থাকেন এর পেছনের বাড়িতে। এইখানেই বাড়িটা আমাদের বেশি দিনের নয়। পুরনো বাড়িতে আর কুলোচ্ছিল না, জমি ছিল, তাই এই বাড়িটা করেছি, কিন্তু সম্পূর্ণ করবার সাহস নেই। সাহসও নেই, পয়সাও নেই। সাহস নেই মানে সরকার তা ভেঙে দেবে।
ভেঙে দেবে? কেন ভেঙে দেবে? প্যালেস্টিনিয়ানদের পুরসভা থেকে লাইসেন্স দেওয়া হয় না আর বাড়ি তৈরি করতে। অ্যাপ্লাই করে বসে থাকতে হয় 5 বছর 10 বছর। ঘুষ টুস দিলেও ফল হয় না। আশ্চর্য! কি করে তাহলে মানুষে? ডেভিডের সরল অধৈর্য প্রশ্নের উত্তরে মোহাম্মদ জানালো, বিনা লাইসেন্সেই বাড়ি বানায়। তখন ওরা সব নড়ে চড়ে বসে আর 50,000 শেকেলস ফাইন চায়, নইলে বাড়ি ভেঙে দেবে। যেখান থেকে হোক জোগাড় করে ওটা দিয়ে দিতেই হয়। ঘুষও নেবে, ফাইনও নেবে, ও থেকে রক্ষে নেই। আগে ঘুষ দিলেও 50,000 শেকেলস! ট্যাক্সি চালিয়ে এতখানি জরিমানা সংগ্রহ করা সহজ নয়। সহজ তো নয়ই, তবু সমস্ত পরিবার শুধু সবাই মিলে টাকাটা সংগ্রহ করে যদিও বা দেওয়া হয়, তাইতেই যে বাড়িটা ভেঙে দেবে না এমন কোনো নিশ্চয়তা নেই। জরিমানা নেবার পরেও বাড়ি ভেঙে দেয় বুলডোজার চালিয়ে। যা, আমার বিশ্বাস হতে চায় না। ইতিমধ্যে ট্রেতে সুন্দর টার্কিশ কফির পটে কফি আর ছোট্ট ছোট্ট কাপ নিয়ে ঘরে চলে এসেছে মোহাম্মদের বউ। ইংরেজি বলতে পারে না, কিন্তু বোঝে দিব্যি। ভুরু কুচকে স্বামীকে কিছু বলল। মোহাম্মদ অনুবাদ করে দিল আমাদের। ও বলছে আমার বোনের কথা। আমার বোনেরা বাড়ি করেছিল ওয়েস্ট ব্যাংকে, মাউন্ট অলিভের দিকে। কিছুতেই তো লাইসেন্স দেয়নি। তারপরে 50,000 শেকেল জরিমানা করলো। বোন সেটা ধরেই রেখেছিল, দিয়ে দিল। তারপর 1 বছরও হয়নি ওরা বুলডোজার এনে বাড়ির ধুলোতে মিশিয়ে দিয়েছে। আমার বোনের এখন মাথা গোঁজবার ঠাঁই নেই। কাগজপত্র ছিল না, জরিমানার সেই রসিদ। ডেভিডকে খুব বিচলিত দেখায়। মোহাম্মদ হেসে ফেলল। কি হবে রসিদ দিয়ে? কে দেখবে? ছিল বই কি রসিদ। বাড়ি ভাঙবার পরে দুঃখিত, ভুল হয়েছিল এটা বললে কিছু হবে? ক্ষতিপূরণ দেবে নাকি? দূর। এবার ঘরে এলেন এক মাঝবয়সী ভদ্রলোক। মোহাম্মদ বললে, আমার বাবা। ডান হাত এগিয়ে দিয়ে ডেভিড বলে, ডেভিড। হাতটি নিজের হাতে ধরে নেড়ে হোসেন উত্তর দেন তিনি। হোসেন? তোমার নাতির নামও তো হোসেন, আমি বলেই ফেলি। হোসেন ও মোহাম্মদ হেসে ওঠেন একসঙ্গে। আমার বাবার নাম মোহাম্মদ আর তাঁর বাবার নাম হোসেন। হোসেন আর মোহাম্মদ, মোহাম্মদ আর হোসেন। আমাদের পরিবারের প্রথাই এই। প্রথম পুত্রের নামকরণে অন্যথা হবে না, পরের ছেলেদের অন্য অন্য যা খুশি নাম। আমারই তো আরও 2 ছোট ছেলে রয়েছে, তাদের সন্তানের বেলায় অন্য নাম হতে পারে। বংশের প্রথম ছেলের বেলাতেই নামটা বাঁধা ধরা। মোহাম্মদের বাবার বয়স বেশি নয়, শক্তপোক্ত, মাঝবয়সী। আপনি কি করেন? চাকরি করি না, আমি রিটায়ার্ড স্কুল টিচার। এই পাড়াতেই একটা হাই স্কুলে, প্যালেস্টাইনের প্রাচীনতম হাই স্কুল, সেটা আগে পড়াতাম, ওই যে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে। এরই মধ্যে রিটায়ার করেছেন? প্রৌঢ় ভদ্রলোককে প্রশ্নটা জিজ্ঞেস না করেই পারি না। খুদে হোসেনকে ঘরে শুইয়ে রেখে আরেক কাপ করে কফি ঢেলে দিয়ে গেল মোহাম্মদের বউ নাদিয়া। তার আগে কিছুক্ষণ অবশ্য বাবা, মা এবং ঠাকুরদা মিলে শিশু হোসেনের অলৌকিক কীর্তিকলাপ, হাত বাড়িয়ে কাপ ধরার চেষ্টা, আমার চশমা কেড়ে নেওয়া, ফোকলা মুখের অনর্গল অট্টহাস্য ইত্যাদি সগৌরবে প্রদর্শন করেছেন। এদেশেও দেখছি শিশুদের একেবারেই বাঙালি পরিবারের মতো দুরবস্থা। পশ্চিমে এর রেওয়াজ নেই। রিটায়ার ঠিক বলবো না, ধরে নিন রিজাইন করেছি। রিটায়ারমেন্টের সময় আমার তো হয়নি এখনো। হঠাৎ স্কুল ছেড়েছি অনেক দিন, চাকরি করা সম্ভব হচ্ছিল না, প্রচণ্ড চাপ পড়ছিল মনের ওপর। থাক বাবা, ওসব কথা এখন থাক। মোহাম্মদ চাপা দিতে চায়, কিন্তু আমি ছাড়বো কেন? মনের ওপর কিসের চাপ পড়ছিল সেটা জানতে হবে না। হোসেন বললেন, আমি ছিলাম পিটি টিচার, অর্থাৎ খেলাধুলা শেখাই আর কি। এসব ওই 6 দিনের যুদ্ধের আগের কথা। আমাদের ওপর নানান ধরনের চাপ আসতে লাগলো।
তার সবটা এখানে আলোচনা করেও লাভ নেই। প্রতিটি পদে অসুবিধা হতে লাগলো। ফাইনালি চাকরিটা ছাড়তে হলো একটা চরম সমস্যার মধ্যে পড়ে। আমাকে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে বলা হচ্ছিল। সেই টুর্নামেন্ট অর্গানাইজ করা মানেই আমার সর্বনাশ ডেকে আনা হতো। কেন সর্বনাশ কেন? ডেভিডের প্রশ্ন। পরিবার শুদ্ধ শেষ হয়ে যেতাম আমরা। এখন আমার চাকরি নেই, কিন্তু ব্যক্তিগত শত্রুতা করারও কেউ নেই। ওই সর্বনেশের টুর্নামেন্টের ব্যবস্থা করা সেই মুহূর্তে একটা দুঃসাধ্য ব্যাপার ছিল। এমনিতেই এদেশে এত হিংসা, এত শান্তিহীনতা, তার উপর স্কুলে এরকম একটা ভয়াবহ প্রতিযোগিতার বন্দোবস্ত মানে তো সেধে ঘরের ভেতরে যুদ্ধটাকে তুলে আনা। কেন? কিসের টুর্নামেন্ট? ইসরায়েলি স্কুলের সঙ্গে আমাদের। আমরা বোকার মতন চেয়ে আছি দেখে হোসেন আবার বলেন, ইসরায়েলি টিমের সঙ্গে আমার প্যালেস্টিনিয়ান টিমের খেলাতে যদি আরবরা হারত, তাহলে আমার নিজের লোকেরা আমাকে খারাপ টিচার কিংবা খারাপ কোচ বলে নিন্দে করতো না। বলতো ইহুদিদের চর, খেলা স্যাবোটাজ করেছে। আর যদি আরবরা জিতত, তাহলে আমার চাকরিটা থাকতো না। ইহুদিদের হাতেই তো শাসনযন্ত্র। ব্যাপারটা ঠিক খেলাধুলার পর্যায়ে ছিল না। যেভাবে চাপা উত্তেজনা তৈরি হচ্ছিল, হার জিতটা সাম্প্রদায়িক মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল খেলা শুরুর আগেই। আমি খেলাধুলার টিচার, রাজনীতিতে অত ঘোর প্যাঁচ আমার সহ্য হয় না। টুর্নামেন্ট করানো আমার পক্ষে সম্ভব ছিল না। চাকরি ছেড়ে দেওয়া ভিন্ন কোনো সমাধান আমি খুঁজে পাইনি। বাড়িতে আমার ঠাকুরদা, আমার বাবার ঠাকুরদা সকলেই রোজগার করছিলেন। বাবার চাকরি না থাকলেও আমাদের সংসার চলে যেত। তাই বাড়িতেও কেউ চায়নি বাবা ওই ঝুঁকির মধ্যে যান। ওটা মস্ত একটা বিপদের ফাঁদ পাতা হয়েছিল। বাবার হয়ে ছেলে মোহাম্মদ বলে। হোসেন আবার শুরু করেন, হারলেও মরতাম, জিতলেও মরতাম। তার চেয়ে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করা ভালো মনে হলো। ট্যাক্সি চালানো ধরলাম। এই ট্যাক্সিটা আপনার? এখন আমার ছেলেই এটা প্রধানত চালায়। আমিও চালাই অবশ্য, দুজনেই পালা করে চালাই। আমার মেজ ছেলেও চালায় মাঝে মাঝে। ট্যাক্সিটা বাবারই, মোহাম্মদ জানায়। বাড়িটা? আসলে এই অংশটা হচ্ছে এক্সটেনশনের মতো। এর পিছন দিকে আমাদের প্রধান বাড়ি। পরিবারের সবাই সেখানে। একটা নয়, আমাদের অনেকগুলো পরপর লাগোয়া বাড়ি। আমার ঠাকুরদার, বাবার, আমার। আরও 2 ছেলে যে বিয়ে হলে কোথায় থাকবে? আর তো বাড়ি বানাতে দিচ্ছে না। এ বাড়ির একতলাটা এখনো তৈরি হয়নি। ভাইরা সেখানে থাকতে পারবে যদি এই শান্তি প্রচেষ্টা সফল হয়, যদি কোনোদিন নির্ভয়ে এই বাড়ি শেষ করতে পারি। হয়তো গুঁড়িয়ে দিয়ে যাবে এসে এই বাড়িটাকে একদিন। খাস জেরুসালামের মাঝখানে এই বাড়ি, এটা গুঁড়িয়ে দেবে কেমন করে? দিতেই পারে। শাসানি লিখে রাখছে তো সব দেওয়ালে দেওয়ালে, দেখেননি যখন ঢুকলেন? এ পাড়ার দেওয়ালগুলো কি আপনাদের পাড়ার মতন পরিষ্কার? সব গ্রাফিতিতে ভরা। একটা দেওয়ালও পরিষ্কার থাকতে দেবে না। কারা লেখে এসব? কখন লেখে? জায়োনিস্টরা রাত্রিবেলা এসে লিখে যায়। বাধা দেবার তো উপায় নেই। পাড়ার মধ্যে যুদ্ধ, দাঙ্গা, অশান্তি ডেকে আনতে কে চায়? ছেলেপুলে নিয়ে বাস করি, তাই দেওয়ালে দেওয়ালে ঘৃণা শব্দ নিয়েই আমরা বেঁচে আছি। মুছে দিয়ে লাভ নেই, আবার লিখবে। জেরুসালেমে ওরা আমাদের থাকতে দিতে চায় না, অথচ পুরুষানুক্রমে তো এটাই আমাদের বাসভূমি। কোথায় যাব বলুন তো? এদিকে জেরুসালেম ভাগ করাও পছন্দ নয়। র্যাবিনের পছন্দ বিচ্ছেদ নীতি। তিনি আমাদের মুখদর্শন করতে চান না। ইসরায়েলি ইহুদিরা আর আরবরা পাশাপাশি থাকুক, কিন্তু একদম বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা থাকুক, এই রকম শান্তি তার পলিসি। সেটা কি সম্ভব? ইতিমধ্যে মোহাম্মদের সুন্দরী ঠাকুমা চলে এসেছেন। তাঁর পরনে ধবধবে সাদা দিশি পোশাক, মাথায় ঘোমটা, সাদা গোলাপের মতো ধবধবে পাতলা চামড়া, মুখে হাসি। তিনি কিন্তু কথা টথা বললেন না। অতিথিদের দেখে কৌতূহল মিটিয়ে নাতির ছেলের সঙ্গে খেলতে চলে গেলেন। আমার মনে পড়ল এর ঘরে এখনো শাশুড়ি আছেন। এর বয়স আমি আন্দাজ করতে পারলুম না।
মোহাম্মদকে প্রশ্ন করে শুনলুম প্রায় ৮০ বছর, এর স্বামীও আছেন, তার ৮০ পেরিয়ে গেছে। তিনি মোটর মেকানিকের কাজ করেন, তার বাবাও তাই করতেন। নিজেদেরই গ্যারেজ আছে, হোসেনের ভাইরাও এই বিজনেসে। ইতিমধ্যে মোহাম্মদের সুন্দরী ঠাকুমা চলে এসেছেন। তাঁর পরনে ধবধবে সাদা দিশি পোশাক, মাথায় ঘোমটা, সাদা গোলাপের মতো ধবধবে পাতলা চামড়া, মুখে হাসি। তিনি কিন্তু কথা ঠথা বললেন না, অতিথিদের দেখে কৌতূহল মিটিয়ে নাতির ছেলের সঙ্গে খেলতে চলে গেলেন। আমার মনে পড়ল এর ঘরে এখনো শাশুড়ি আছেন। এর বয়স আমি আন্দাজ করতে পারলাম না। মোহাম্মদকে প্রশ্ন করে শুনলুম প্রায় ৮০ বছর, এর স্বামীও আছেন, তার ৮০ পেরিয়ে গেছে। তিনি মোটর মেকানিকের কাজ করেন, তার বাবাও তাই করতেন। নিজেদেরই গ্যারেজ আছে, হোসেনের ভাইরাও এই বিজনেসে, মোহাম্মদের ভাইরাও। ফ্যামিলি বিজনেস, রোজগার ভালোই হয়। ওই জোরেই হোসেন চাকরি ছেড়েছিলেন। আপনার বাবা এখন কোথায়? কেন? কারখানায়। সহজ উত্তর এলো। বাবা এখনো সারাদিন খাটেন, ৮০ পেরিয়েছে, তার সেটা মনে নেই। আমার ঠাকুরদাও তো এই সেদিন পর্যন্ত হাতে নাতে কাজ করতেন কারখানাতে। মাত্র ২ বছর আগেই মারা গেছেন। আমৃত্যু খেটেছেন, অসুস্থ হননি। আমার দিকে ঝুঁকে পড়ে হঠাৎ স্বভাব পরহিতৈষী ডেভিড আমাকে বলল, এদের আমরা ভীষণ সময় নষ্ট করছি। এতক্ষণ গাড়ি চালালে এদের কত রোজগার হতো ভেবেছ? এবার ওঠা উচিত। হোসেন এবং মোহাম্মদ দুজনেই অবিকল ভারতীয়দের মতন কান পেতে অন্যের কথা শুনছিলেন। ডেভিডের ফিসফিস করে আমাকে বলা বাক্যগুলি সযত্নে শ্রবণপূর্বক প্রবল গোলমাল করে আপত্তি জানালেন সমস্যারে। না না, একদমই সময় নষ্ট হয়নি। রোজ রোজ কি তাদের বাড়িতে ভারতবর্ষ থেকে আর ইংল্যান্ড থেকে অতিথি সমাগম হয়? সত্যি বলতে কি এর আগে কোনোদিনই হয়নি। ওদের মহাভাগ্য যে ওদের সংসারে অতিথি এসেছেন। বসুন বসুন। না না, কোনো তাড়া নেই। আমার একদম ইচ্ছে ছিল না, তবু আমরা উঠে পড়ি। ডেভিডের ভাবটা যেন তক্ষুনি তার কোথাও যাবার ছিল। সে হঠাৎ পকেট থেকে ছোট্ট একটা কৌটো বের করে টেবিলে রেখে দেয় সংকোচে। বলে, মোহাম্মদ, তোমার স্ত্রীর জন্য সামান্য কিছু উপহার। আমি তো দেখে চমৎকৃত। কখন ইতিমধ্যে ডেভিড উপহার কিনল? গাড়ি তো কোথাও থামেনি। ইতিমধ্যে মোহাম্মদের ঠাকুমা কিন্তু আমাদের হাতে একটি অ্যালবাম তুলে দিয়ে গেছেন। তাতে শিশু হোসেনের জন্ম থেকে এই ৯ মাস বয়স পর্যন্ত নানা রকমের ছবি। ওই অ্যালবামে মোহাম্মদের বাবার ঠাকুমাও আছেন। একটি অতি মূল্যবান ছবি আছে, মাঝখানে সেই বৃদ্ধা, তার চারিপাশ ঘিরে ডালপালার মতো তার পরবর্তী 4টি প্রজন্ম, কোলে নবীনতম জাতকটি। আমার খুব ইচ্ছে করছিল ছবিটি চেয়ে নিতে, সাহস হলো না। কিন্তু ক্যামেরা বের করি, ডেভিড অমনি বাধা দেয়। না না, তুমি ওদের প্রিভেসি যথেষ্ট ধ্বংস করেছো, ক্যামেরা নিয়ে আর আক্রমণ করো না। ওটা এই পশ্চিমী সভ্যতার চরম অসভ্যতা। তুমি ভারতীয় কন্যা, এ অসৌজন্য তোমাকে মানায় না। আমি তো কোনো উপহার আনিনি তোমার মতন। আমি ছবি তুলে নিয়ে যাই, পাঠিয়ে দেবো উপহার। প্রিভেসির ওপর অত্যাচার বলে কেন মনে করছো? তোমরা ভদ্র পশ্চিমীরা আবার বড্ড কেমন যেন। এতে এত জটিলতার কি আছে? আমি কি স্পাই? স্মৃতিচিহ্ন থাকা খারাপ? যেহেতু আমাদের সমস্ত কথাবার্তাই হচ্ছে ইংরেজি ভাষাতে, গোপনীয়তা রক্ষার উপায় নেই। আমাদের নিজেদের মধ্যেকার কথাবার্তাতেও মোহাম্মদ এবং তার বাবার অসীম মনোযোগ, তাতে বাধা দেবারও কোনো উপায় নেই। তারা পুনরায় সমস্যারে উত্তর দিয়ে বললেন, না না, ছবি তুললে কি হয়েছে? আমরা হোসেন আর নাদিয়াকে আর আমার মাকে ডেকে নিয়ে আসছি। ডেভিড চুপ। আমি বিজয় গর্বে স্ফীত। কিন্তু মোহাম্মদের ঠাকুমা কৌতূহল নিবৃত্ত করেই স্বগৃহে প্রত্যাবর্তন করেছেন। পিছন দিক দিয়ে পুরনো বাড়ির সঙ্গে একটা সংযোগ সূত্র আছে, যেখান দিয়ে এরা আবির্ভূত ও নিষ্ক্রান্ত হচ্ছেন। সেটা আমরা দেখিনি, কিন্তু যাকে ধরে আনা হলো সে একটি নওল কিশোর, স্কুলের 9ম শ্রেণীর ছাত্র, মোহাম্মদের কনিষ্ঠ শ্যালক, নাদিয়ার ছোট ভাই। আমি পুটপুট করে ছবি তুলি। ডেভিডকে বলি আমারও 2-1টা তুলে দিতে।
ততক্ষণে তার ইংরেজ সৌজন্যর আতিশয্যে খানিক ভাঁটা পড়েছে, সংকোচ একটু কেটেছে। কিশোরটির সঙ্গে হেসে আলাপ করার চেষ্টা করে ডেভিড। ছেলেটি হ্যান্ডশেকের পরে একগাল হাসে, কিন্তু কথা বলে না। নো ইংলিশ বলে মাপ চেয়ে নেয়। কেন ক্লাস 9-এ নো ইংলিশ কেন হবে? প্রশ্নটা মনে থেকে যায়। অবশেষে ফেরত রওনা হই। পরিবার শুদ্ধ সবাই আমাদের গাড়িতে তুলে দিতে আসেন, আর মোহাম্মদের বাবা হোসেন আমাদের সহযাত্রী হন। ওদিকেই কোথাও যাচ্ছেন। পথে বেরোতেই আঙ্গুল তুলে দেখালেন দেওয়ালে বড় বড় হরফে গ্রাফিটি, হেট ওয়ার্ডস বলেই হোসেনের সম্ভ্রান্ত মুখে বিষণ্ণতা ঘনিয়ে আসে। আর হেট ওয়ার্ডস শব্দটা আমাকে মনে পড়িয়ে দেয় অবিকল বিপরীত এক পরিস্থিতি, যখন ইহুদিদের ঘরে ঘরে দেওয়ালে দেওয়ালে লেখা হতো ঘৃণা শব্দ। সকালে উঠে বিভীষিকা দেখতেন ইহুদি গৃহস্থ, দেওয়ালে পড়ে গেছে মৃত্যুর পরোয়ানা। 50 বছর পরে আবার নবনাৎসিরা দেশে দেশে সেই কাজই শুরু করেছে। বস্টনের একটি পাড়ায় ইহুদিদের দেওয়ালে তরুণ কৃষ্ণকায়রা লিখছে হেট ওয়ার্ডস। সদ্য এ নিয়ে অনেক আলোচনা শুনে এসেছি। এক সংখ্যালঘুকে আর এক সংখ্যালঘুর বিরুদ্ধে যারা লাগিয়ে দিয়েছেন তাদের বাহবা দিতেই হয়। জার্মানিতে তো অনেক দিনই শুরু হয়েছে নবনাৎসিদের দাপট। 1992-তে বার্লিন বিশ্ববিদ্যালয়ে দেখে এসেছি ছাত্র অধ্যাপকদের মিলিত সভা বসেছে। কিভাবে এই ইহুদি বিদ্বেষী অশুভ শক্তির বিরোধিতা করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতে, কর্মসূচি নির্দেশ করতে। কিন্তু জার্মানিতে নিওনাৎসিরা কেবল ইহুদি বিদ্বেষী নয়, তারা বিদেশি বিদ্বেষী। যেসব দরিদ্র তুর্কি পরিবার এখন জার্মানিতে বসবাস করছে, একদা তাদের সেধে ডেকে নিয়ে আসা হয়েছিল। সস্তার শ্রমিক হিসেবে আমদানি করা হয়েছিল এশিয়া থেকে। নিওনাৎসিরা তাদেরও প্রবল শত্রু। এশিয়া বা আফ্রিকার অনার্য মানুষদের প্রতি জার্মানির সেই পুরনো আক্রোশ মাথাচাড়া দিয়েছে। তাদের দাবি জার্মানদের জন্য জার্মানি। অবশ্য মার্কিন সৈন্যদের এ কথা বলে তাড়া দেওয়া হয় বলে শুনিনি। অথচ যুদ্ধের 5 বছর পরে ভগ্ন বিধ্বস্ত দিন জার্মানিতে বাবা মায়ের সঙ্গে নেহাত বালিকা আমি যখন ঘুরছি ভাঙা হামবুর্গে, বিধ্বস্ত মিউনিখে, এই মনোভাব অনুভব করিনি। আমার শাল প্রাংশু গুম্ফ শোভন পিতৃদেব আর শাড়িতে সুন্দরী মায়ের সঙ্গে সঙ্গে কুচো চিংড়ি গোছের আমার কপালেও কিন্তু প্রচুর আদর জুটেছিল টেগোর গান্ধীর দেশের লোক হিসাবে। বহু বছর বন্ধ থাকার পরে সে বছর ওবেরামের গাঁও গ্রামের মানুষেরা তাদের মানত করা ব্রত পালন করেছিলেন প্যাশন প্লে অভিনয় করে। বৎসরকাল যাবৎ তারা মনে প্রাণে সৎভাবে জীবনযাপন করছিলেন, যিশুর প্রেমের শিক্ষাকে প্রয়োগ করছিলেন কর্মে। তখন জার্মানির ঔদ্ধত্যের অবসান ঘটেছে, সদ্য সদ্য নম্রতার শিক্ষা হয়েছিল। কিন্তু তার 10 বছর পরে যখন কেমব্রিজ থেকে সদ্য বিবাহিত আমরা আশ মিটিয়ে জার্মানি চষে বেড়াচ্ছিলুম গ্রামে গ্রামে, বনে বনে, রাইন নদীর উপত্যকায়, মোজেল নদীর উপত্যকায়, তখন তো দ্বিতীয় মহাযুদ্ধ অনেক পিছনে সরে গেছে। কোথাও কিন্তু মৈত্রীর অভাব বোধ করিনি। 1979-তে চেক পয়েন্ট চার্লি দিয়ে যখন পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনে এলুম, তখনও পর্যন্ত ওখানে ভারতীয় উপমহাদেশের মানুষেরা শান্তিতে ছিলেন। যদিও ইহুদি বিরোধী নিওনাৎসিরা তখনই মাথা তুলছে পুনরায় 2 জার্মানিতেই। অত তুর্কি শ্রমিক কিন্তু সেবারে নজর করিনি, পূর্ব পশ্চিমের উত্তেজনায় হয়তো। কিন্তু 1992-তে হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে যখন যাই, 2 জার্মানি তখন এক হয়ে গেছে, আর পথে পথে দেওয়ালে দেওয়ালে এই হেট ওয়ার্ডস ফুটে উঠেছে। সেই খেয়াল করলুম। দাউদ দেখিয়েছিল, সঙ্গে আমার বন্ধু সুসানও ছিল। তার মুখে শুনেছিলুম তার পাড়াতেও এই উপদ্রব শুরু হয়েছে। ইহুদি এবং তুর্কি এক ঘৃণাতেই বাঁধা। 1993-তে ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ারে আমার বাংলাদেশি ভাইদের মুখে অপু, ইউনুস,
খসরু, বাবুলদের কাছেও যা শুনেছি, এবং দাওয়াত তো ছিলই, তাতে মনে হয়নি ওখানে এখন ভারত, পাকিস্তান, বাংলাদেশিদেরও পরিস্থিতি খুব একটা প্রেমময় আছে। বিশ্ববিদ্যালয়ের সারস্বত আঁচলের তলায় থাকলে অনেক সময় পুরো দৃশ্যটা নগ্নভাবে নজরে আসে না আমাদের। কিন্তু ও দেশটার নাম জার্মানি, আর এই দেশটা ইসরায়েল। এইসব হেট ওয়ার্ডস যারা লিখেছে তারা নিজেরা ইহুদি, জায়নিস্ট। মহাজ্ঞানী জার্মানি যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথে পা বাড়ানো কি ইসরায়েলকে সাজে, মানায়? এই দেশটা যারা নতুন করে গড়েছেন তারা প্রত্যেকেই নিজের স্বদেশ হারিয়ে দূর কিংবদন্তিতে প্রতিশ্রুত ভূমির খুঁজে এই যাত্রা করেছেন। ঘৃণা শব্দ তারা কেমন করে রচনা করেন? ঘৃণার অর্থ যাদের জীবনে উল্কির মতো পুড়িয়ে লিখে রেখেছে ইতিহাস। গোটা জীবনের যন্ত্রণা, স্বভূমি থেকে উচ্ছেদ হবার তীব্র হাহাকার, বিজাতীয়দের প্রতি বিদ্বেষের জ্বালা, ইহজগতে ইহুদিদের মতো করে আর কে জেনেছে? এখানে এখন স্থানীয় বাসিন্দারা, প্যালেস্টাইনিয়ারা ক্রমশ গেটোবন্দি হয়ে পড়ছে। ওয়েস্ট ব্যাংকের আরব বসতিগুলির চারপাশে নিত্য নতুন ইহুদি বসতি স্থাপন করে ক্রমশ তাদের যেন চক্রবহু রচনা করে ঘিরে ফেলা হচ্ছে, শেষ পর্যন্ত যাতে তারা উঠে যেতে বাধ্য হয়। জল, বিদ্যুৎ নিয়ে কষ্ট দেওয়া হচ্ছে, বন্দুক ঘাড়ে সৈন্য ঘুরছে সর্বদা। এই আবহাওয়াতে কি যৌথ শান্তি পরিকল্পনা সফল হতে পারে? এদিকে আছেন জায়নিস্ট মৌলবাদীরা, আর ওদিকে আছেন হামাস। কার্যত প্যালেস্টিনিয়ানদের এত বড় শত্রু জায়নিস্টরাও নয়। নিজের পায়ে নিজে কুড়ুল মারতে সন্ত্রাসবাদীদের তুলনা নেই। যেই শান্তির কথা একটু এগোয়, অমনি উগ্রপন্থী দল হামাস একটা সুইসাইড বোমা মেরে নিরীহ ইসরায়েলি নাগরিকদের বাস টাস উড়িয়ে দেবে। আর অনন্য উপায়ে র্যাবিন তৎক্ষণাৎ বর্ডার বন্ধ করে দিয়ে দরিদ্র, দিন এনে দিন খাওয়া আরব মজুরদের ইসরায়েলে কাজ করতে আসা বন্ধ করে দেবেন। ব্যাস, 7 দিন 10 দিন আরব শ্রমিকদের হাঁড়ি চড়বে না। ফলে তাদের মধ্যে যারা ইসরায়েল বিরোধী ছিল না, এতে তারাও শত্রু ভাবাপন্ন হয়ে যাবে। এই তো হচ্ছে। ইসলামিক জিহাদ বলে আর একটাও মারকুটে পার্টি আছে, তারা সুইসাইড বোম্বে আরও ওস্তাদ। অন্তহীন অন্তর্ঘাতী কাজকর্মে অবোধ আনন্দ পায় তারাও। হিংস্র কাজে নির্দোষ মানুষের প্রাণহানিতে কি করে যে একটা ধর্মের আত্মতুষ্টি বা চিত্তপুষ্টি সম্ভব? অথচ কোন ধর্মেই বা এটা নেই? এবছরের পাস ওভার উৎসবের দিনটি 5755তম জয়ন্তী উৎসব ছিল। এই সেদেরের উৎসবটি খুব গুরুত্বপূর্ণ। ইহুদি ধর্মের প্রায় প্রতিটি উৎসবের দিনই পবিত্র স্মরণের দিন। দুর্ভিক্ষের স্মৃতি, দেশত্যাগের স্মৃতি, দাসত্বের স্মৃতি, বিতাড়নের স্মৃতি, মহামারীর স্মৃতি, অত্যাচার, অপমান, যন্ত্রণার, অবিচারের স্মৃতি। পুজো পাঠের শুরু এই বিশেষ দিনটিতে তুমি তোমার পুত্রদেরকে ডেকে বলবে, যাবতীয় আচার অনুষ্ঠানে ইহুদি ধর্মের গোড়ার কথাই হলো মনে রাখা। 5000 বছর ধরে মনে রাখা। আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। এই উচ্চারণ পরবর্তী প্রজন্মকে গায়ত্রী মন্ত্রের মতো শিখিয়ে দিয়ে যাওয়া। দ্বন্দ্বের, যন্ত্রণার, যুদ্ধের, জয় পরাজয়, শোধবোধের স্মৃতিতে ইহুদিদের ধর্মগ্রন্থ পরিপূর্ণ। এবং আছে অনুশোচনার দিনও, আছে বিজয়ের উৎসবের অলৌকিক কৃপার স্মৃতিও। এত এত যন্ত্রণার কাহিনী যাদের ধমনীতে নিত্য বহমান, তারাই আবার কেমন করে একইভাবে অন্যদের যন্ত্রণা দেয়? এ হচ্ছে জন্ম জন্মান্তরের শত্রুতা, কিংবদন্তির যুগ যুগান্তের বৈরী ভাব। একজন র্যাবিন আর একজন আরাফাতের কর্ম নয় এই রক্তে বহিত বনেদি ঘৃণার মূলচ্ছেদ করা। অন্তরের বোধবুদ্ধির আমূল বদল না হলে কোনো উজ্জ্বল শান্তি শপথ,
রাজনীতির কোনো পরিবর্তনই এই সমস্যার প্রকৃত সমাধান করবে না। এই সমস্যার বীজই আলাদা, এর মূল অনেক গভীরে। বাইবেলি সভ্যতার সেই একেবারে প্রথম পর্বে যখন দুটি সৎ ভাই তাদের পিতার কাছে দুরকমের আচরণ পেয়েছিল, এরা সেই আদরের পুত্র আইজ্যাক আর পরিত্যক্ত পুত্র ইসমাইল। আমাদের মোহাম্মদের সেই কিশোর শ্যালকটির নাম যতদূর মনে পড়ে হাইমান। নামের মানেটা কিন্তু স্পষ্ট মনে আছে। মানে হলো যিনি ডান হাতে সকল কাজ করেন, অর্থাৎ যিনি ন্যাটা নন। বাংলায় এক কথায় এমন কোনো শব্দ আছে বলে জানি না। দক্ষিণ হস্তের কর্মের সঙ্গে এর কোনো যোগ নেই, কিন্তু বেশ আশ্চর্য নামটা। গাড়িতে আস্তে আস্তে হোসেন মহা উৎসাহে আঙ্গুল দিয়ে আমাদের তার স্কুলটি দেখালেন। প্যালেস্টাইনের প্রাচীনতম হাই স্কুল রশিদা হাই স্কুল, এখানেই পড়ে হাইমান। হোসেনের কর্মস্থলও ছিল এই স্কুল। পুরনো বাড়ি, বড় মাঠ, পাঁচিলে ঘেরা। ইস্ট জেরুসালামের জনবহুল অঞ্চলে সেন্ট্রাল বাস স্টেশনের কাছেই। সবচেয়ে পুরনো মানে যে কত পুরনো সেটা জিজ্ঞাসা করা হয়নি। জেরুসালামের মতো শহরে পুরনো শব্দটা ব্যবহার করা বেশ মুশকিল, হিসেব বড় গোলমেলে। হোসেন 1965-তে চাকরি ছেড়েছিলেন। তখনও মানে 1967-তে 6 দিনের যুদ্ধ বাঁধেনি, কিন্তু তখনই পরিস্থিতি ছিল অগ্নিগর্ভ। হোসেন বললেন তার বয়স এখন 57, বাবার 83, ঠাকুমার 102। বাবা দিনে 8 ঘন্টা কারখানাতে খাটেন এখনো। কিন্তু হাইমান এত ভালো স্কুলে পড়েও ইংরেজি বলতে পারে না কেন? ক্লাস 9-এ পড়ছে, আপনারা এত সুন্দর ইংরেজি বলেন। ও ইংরেজি জানে, বলতে লজ্জা পায়। ওর দিদিও জানে। আসলে আরবদের স্কুলে তো গোড়া থেকে ইংরেজিটা শেখায় না। প্রাইমারি স্কুলে কেবল হিব্রু আর আরবি শেখে, ইংরেজিটা পরে শুরু করে। ততদিনে আত্মবিশ্বাসী হবার বয়সটা চলে যায়। আমরা ইংরেজি বলি চাকরির খাতিরে, ট্যাক্সি চালালে। এখানে কি দুরকমের স্কুল নাকি? দুরকম নয়। আরবদের স্কুলের একাডেমিক কারিকুলাম ঠিক জর্ডনের স্কুলের মতো। অন্য কারিকুলাম চলে ইসরায়েলি ইহুদিদের স্কুলে। এই ভাগাভাগির ব্যবস্থা তো একেবারে গোড়া থেকে। 2 পাড়াতে বসবাস, 2 ধরনের স্কুল, 2 রকমের শিক্ষা প্রণালী। ইহুদিরা প্রথম থেকে ইংরেজিটা শেখে, আরবরা শেখে 3 ক্লাস পার হওয়ার পরে। এক দেশ থেকে 2 রকমের পড়াশোনার ব্যবস্থা হলে 2 শ্রেণীর নাগরিক তৈরি হবে না? মাঝখান থেকে মোহাম্মদ বলে ওঠে, কেবল তো পড়াশোনাতেই নয়, পাড়াগুলো আলাদা হওয়ায় ওদের খেলাধুলার পার্কগুলো আলাদা। ইহুদি বাচ্চারা যেসব পার্কে খেলে, আরব বাচ্চারা তো সেই পার্কে খেলা করে না। ফলে ওরা মেলামেশার সুযোগ পাবে কেমন করে? না দেখা হয় স্কুলে, না পার্কে। ভাব ভালোবাসাটা হবে কোথা থেকে? সন্দেহ, অবিশ্বাস, এটাই তো বাড়া স্বাভাবিক। যা হয় আর কি। গরিবের সঙ্গে ধনীর বন্ধুত্ব কি হয়? হোসেন হঠাৎ আগের প্রসঙ্গ টেনে এনে বলেন, গোড়া থেকে ইংরেজি শিখলে আরবরাও ইহুদিদের মতো আধুনিক হতে পারত, কিন্তু তার জন্য প্রাইভেট স্কুলে পাঠাতে হয়। পয়সা থাকলে প্রাইভেট স্কুলে পাঠাতে পারলে মেলামেশাও হতে পারত। সেরকম স্কুলও আছে বই কি, কিন্তু আরবদের অত পয়সা কোথায়? কানে হঠাৎ যেন একটা ধাক্কা লাগে। আরবদেরও তো পয়সা কোথায়? এটা আবার একটা বাক্য হলো? পয়সা তো সব আরবদেরই। পেট্রো ডলারে ভাসমান শেখদের অমল ধবল পালগুলি এসে বোম্বাইয়ের বন্দরে ঠেকে। ওটাই ওদের ফুর্তি লোটবার নিকটতম শহর ছিল এককালে। মেরিন ড্রাইভের এক হোটেলের 10 তলার জানলা থেকে নিচের পথে 100 টাকার নোটের হরির লুট দিয়ে ভিড় জমিয়ে রাস্তা জ্যাম করে দেবার গল্প শুনেছিলাম বছর 10 আগে। হোটেল বয়দের অর্থলোভে বালক বেশ্যাগিরির কাহিনী কাগজে ঢের পড়েছি। হায়দ্রাবাদে আরবদের বউবাজার তো এখনো চালু। ভারতবর্ষ না হয় গরিব দেশ, একদা যে সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না, সেই ব্রিটেনও একটা সময় এসেছিল। 70-এর দশকে যখন আরব দেশীয় আলখাল্লায় সুসজ্জিত কোনো পরদেশি খরিদ্দার দোকানে একবার পায়ের ধুলো দিলেই হলো, ব্যাস অমনি চোখে চোখে শেখ শেখ সম্ভ্রম ফুটে উঠত। আর আমাদের মতন তুচ্ছ ক্রেতারা পেট্রো ডলারের ডাকিনী মন্ত্রের জাদু বলে
মুহূর্তেই অদৃশ্য। মুহূর্তেই এক দোকান মানুষ নেই হয়ে যেতুম বিক্রেতাদের দৃষ্টিপথে। ব্রিফকেস থেকে ক্যাশ টাকার তোড়া বের করার দৃশ্য সিনেমায় নয়, স্বচক্ষে দেখা। তাই আরবদের পয়সা কোথায় বলুন শুনলে কানে একটা ধাক্কা লাগেই। গল্পকথন কালবৈশাখীর আসরের আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন, সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো অন্য একদিন অন্য আরেকটি পর্ব নিয়ে। ধন্যবাদ।